হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। এর আগের ক্লাসে তোমরা জানো প্রত্যেকেই যে আগের ক্লাসে কিন্তু আমরা বাংলা সাহিত্যের ইতিহাস থেকে, অর্থাৎ যারা কিন্তু বাংলাতে গ্র্যাজুয়েশন করেছো বা বাংলাতে অনার্স করেছো, তাদের জন্য ক্লাসটা সত্যি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এর আগের ক্লাসে আমি কিন্তু যে আমাদের যে সমস্ত নোভেলিস্টগুলো রয়েছেন বা লেখকগুলি রয়েছেন, যেমন আমি এর আগের ক্লাসে তোমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং রবীন্দ্রনাথ নিয়ে পুরো ডিটেলসে ক্লাস করিয়েছিলাম, যে ওদের সম্পর্কে কি কি ইন্টারভিউ প্রশ্ন করেছিল এবং আগামীতে কি কি প্রশ্ন করতে পারে এ বিষয়ে। তো আজকে দুটো মহান ব্যক্তির ছবি তোমরা দেখতে পাচ্ছ। প্রথম দিকে রয়েছে কাজী নজরুল ইসলাম, আর অন্যদিকে রয়েছে আমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এই দুজন লেখক সম্পর্কে আজকে আমরা ডিটেলসে জানবো। এদের থেকে আমাদের ইন্টারভিউয়ে কি কি প্রশ্ন আসতে পারে বা কি কি প্রশ্ন করেছিল সেগুলো একটু আমরা জেনে নিব। তো যারা নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখো। ওকে, চলো দেখো। প্রথমে যাকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তার জন্ম কত সালে ছিল? জন্ম ছিল 15ই আগস্ট 1876 সালে, যেটা ছিল 31শে ভাদ্র 1283 বঙ্গাব্দ। জন্মস্থান ছিল দেবানন্দপুর, হুগলি জেলায়। অর্থাৎ আমাদের যে পশ্চিমবঙ্গে যে হুগলি জেলাটি রয়েছে, সেই হুগলি জেলায় তিনি কিন্তু জন্মগ্রহণ করেছিলেন। তিনার পিতার নাম ছিল মতিলাল চট্টোপাধ্যায় এবং মায়ের নাম ছিল ভুবন মোহিনী দেবী। তাহলে এগুলো একটু মনে রাখতে হবে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন ডিস্ট্রিক্টে জন্মগ্রহণ করেছিলেন, কবে জন্মগ্রহণ করেছিলেন, তার পিতার নাম কি, মাতার নাম কি, মাতার নাম কি। তাহলে বুঝতে পারলে এখানে কি বলছে যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ডাক নাম কি ছিল। আমাদের তোমাদের যে প্রত্যেকের একটা ডাক নাম রয়েছে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়েরও কিন্তু একটা নিজস্ব ডাক নাম ছিল। তার ডাক নাম ছিল ন্যাড়া। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তার শিক্ষা জীবন দারিদ্রতার কারণে কিন্তু তিনি পড়াশোনা দীর্ঘদিন চালিয়ে যেতে পারেননি। মাঝপথে কিন্তু তাকে পড়াশোনা ছেড়ে দিতে হয়েছিল। নেক্সট দেখো, নেক্সট বলছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার উপাধির নাম কি ছিল। মানে তার যে উপাধি, সেই উপাধিটির নাম কি ছিল? অপরাজেয় কথাশিল্পী। তাহলে তোমাকে যদি ইন্টারভিউ জিজ্ঞাসা করে কোন লেখককে অপরাজেয় কথাশিল্পী বলা হয় বা কথাশিল্পী নামে কে পরিচিত, তাহলে আনসার হবে কি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। যেমন আমরা এর আগের দিন ক্লাসে জেনেছিলাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে কি বলা হয়, সাহিত্য সম্রাট বলা হয়। এর আগের দিন আমরা কিন্তু পড়েছিলাম। ঠিক তেমনি আজকে আমরা দেখতে পাচ্ছি যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে কি বলা হয়, কথাশিল্পী বলা হয়, অর্থাৎ অপরাজেয় কথাশিল্পী বলা হয়। এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কি কি ছদ্মনাম ছিল? অনিলা দেবী, ন্যাড়া, শ্রীকান্ত। খুব ইম্পর্টেন্ট। তাহলে শ্রীকান্ত, ন্যাড়া এবং অনিলা দেবী, এই তিনটি নাম ছিল কি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। দেখো, তার ছদ্মনামে কি কি রচিত হয়েছিল? নারীর মূল্য, ছদ্মনাম ছিল অনিলা দেবী। তাহলে তোমাকে যদি ইন্টারভিউ জিজ্ঞাসা করে যে অনিলা দেবীর ছদ্মনাম ধারণ করে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন বইটি লিখেছেন, তাহলে কি হবে আনসার? নারীর মূল্য। তোমাকে যদি আরেকটা জিজ্ঞাসা করে যে শ্রীকান্ত নাম ধারণ করে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন বইটি লিখেছেন, সেটা হবে কি, শ্রীকান্ত। শ্রীকান্ত বলে একটি বই রয়েছে, সেই বইটি কিন্তু শ্রীকান্ত নামেই কিন্তু তিনি লিখেছেন। এটা মনে রাখতে হবে। তিনি কি কি পুরস্কার পেয়েছিলেন? পুরস্কারের তালিকা যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো। কুন্তলীন পুরস্কার পেয়েছিলেন মন্দির গল্পের জন্য। তাহলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি লেখা অন্যতম গল্প, যেটার নাম হচ্ছে মন্দির, এই বইটি লেখার জন্য তিনি কুন্তলীন পুরস্কার পেয়েছিলেন। এছাড়াও তিনি জগত্তারিণী স্বর্ণপদক, ডিলিট, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাকে প্রদান করা হয়েছিল। তার গুরুত্বপূর্ণ উক্তি কি ছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের? বড় প্রেম শুধু কাছে টানে না, দূরেও ঠেলে দেয়। এটা কিন্তু বিখ্যাত উক্তি, তাই ইন্টারভিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। ইন্টারভিউ কিন্তু বলে যে বড় প্রেম শুধু কাছে টানে না, দূরেও ঠেলে দেয়। এই উক্তিটি কে দিয়েছেন? এই উক্তিটি দিয়েছেন কে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে? এটি শ্রীকান্ত উপন্যাস থেকে নেওয়া হয়েছে, মনে থাকে যেন। নেক্সট দেখো, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিভিন্ন যে রাজনৈতিক উপন্যাসগুলি ছিল তার মধ্যে ছিল পথের দাবি। তৎকালীন ব্রিটিশ সরকার কর্তৃক এটিকে বাজেয়াপ্ত করা হয়েছে। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তোমাদের ইন্টারভিউর জন্য, যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন মানে উপন্যাসটি ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করেছিল, সেটা হবে আনসার কি, পথের দাবি। কেন? কারণ ব্রিটিশ সরকারের বিরুদ্ধে এই মানে উপন্যাসে লেখা হয়েছিল। তার আত্মজীবনী উপন্যাসের নাম কি, সেটা আনসার হবে কি, শ্রীকান্ত। এই শ্রীকান্ত উপন্যাসে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শ্রীকান্ত নামেই কিন্তু তিনি
লিখেছেন? তার অসমাপ্ত উপন্যাসের নাম কি, যেটি সমাপ্ত করতে পারেননি? শেষের পরিচয়। প্রথম উপন্যাসের নাম কি ছিল? বড় দিদি। আর প্রথম মুদ্রিত রচনা কি ছিল? মন্দির, যেটা হচ্ছে ছোট গল্প ছিল। ঠিক আছে, মনে থাকবে। তিনি 24 বছর বয়সে সন্ন্যাসী হয়ে গৃহ ত্যাগ করেছিলেন। ইম্পর্টেন্ট। তাহলে তোমাকে যদি ইন্টারভিউ জিজ্ঞাসা করে কোন বাংলা সাহিত্যিক 24 বছর বয়সে সন্ন্যাসী ধারণ করেছিলেন, তাহলে আনসার কি হবে? অবশ্যই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। নেক্সট দেখো, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উল্লেখযোগ্য উপন্যাসগুলি কি কি? এক নম্বর হচ্ছে বড় দিদি, বিরাজ বউ, মেজ দিদি, পল্লী সমাজ, শ্রীকান্ত, চরিত্রহীন, দেবদাস, কাশীনাথ, দত্তা, গৃহদাহ, দেনা পাওনা, পথের দাবি, শেষ প্রশ্ন, পরিণীতা, শেষের পরিচয়, পদ্মা নদীর মাঝি। তাহলে এই যে আমি নামগুলো বললাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে উল্লেখযোগ্য উপন্যাস, প্রত্যেকটা উপন্যাস ভালো করে নামগুলো দেখে যাবে। ইন্টারভিউ একদম জিজ্ঞাসা করে, আচ্ছা বলুন তো পদ্মা নদীর মাঝি কে লিখেছেন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আচ্ছা বলুন তো দেনা পাওনা। এখান থেকে একটা ইম্পর্টেন্ট তথ্য মনে রেখো। আজকে হয়তো আমার কথাগুলো মানে ক্লিয়ার না হতে পারে কারণ ঠান্ডার জন্য, তবে একটু বোঝার চেষ্টা করো, আশা করছি বুঝতে পারবে। দেখো বলছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাসটির নাম কি? দেনা পাওনা। আবার এই দেনা পাওনা একটি ছোট গল্প রয়েছে, সেটি কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। এটা কিন্তু মনে রেখো। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস বড় দিদি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শেষ উপন্যাস শেষের পরিচয়, যেটা ছিল কি? অসমাপ্ত। শরৎচন্দ্রের আত্মজীবনীমূলক উপন্যাসের নাম কি? শ্রীকান্ত। ইম্পর্টেন্ট তথ্য এগুলো। ঠিক আছে, চলো নেক্সট দেখো, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উল্লেখযোগ্য কি কি গল্প রয়েছেন, তার গল্পগুলির নাম কি কি দেখো। বলছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত ছোট গল্প সংকলনগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো রামের সুমতি, নামটা মাথায় রাখবে, বিন্দুর ছেলে, মেজ দিদি, দর্পচূর্ণ, নিষ্কৃতি, কাশীনাথ, অনুপমার প্রেম, তারপরে বলছে কি বিস্মরণীয়, মহেশ, নতুন দাদা ইত্যাদি। সব থেকে ইন্টারভিউ যেটা জিজ্ঞাসা করে মহেশ ছোট গল্পটি কে লিখেছেন, ইন্টারভিউ খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। মহেশ ছোট গল্পটি কে লিখেছেন, সেটা হবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এই প্রশ্নটা খুব করে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম প্রকাশিত ছোট গল্পের নাম হচ্ছে মন্দির, মাথায় রাখতে হবে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রকাশিত শেষ ছোট গল্প কোনটি, তা নিয়েও পণ্ডিতদের মধ্যে অনেক মতভেদ রয়েছে, কিন্তু অনেকেই মনে করেন যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শেষ ছোট গল্পের নাম হচ্ছে শেষের পরিচয়। এটা কিন্তু মাথায় রাখবে। ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে চাইছো, আমাদের ডাব্লিউবি এক্সাম গাইডের সমস্ত নোটসপত্র রেডি রয়েছে। তো তোমরা চাইলে সেগুলোকে পারচেস করে সামান্য অর্থের বিনিময়ে সেগুলো তোমরা কিনে পড়তে পারবে। এখানে প্রত্যেকটা ফোল্ডার দেওয়া আছে, দেখতে পাচ্ছ আদার্স, ইংরেজি, গণিত, শ্রেণী বই, ভূগোল, বাংলা, ডিএলএড বই, সহজ পাঠ, প্রিভিয়াস ইয়ার কোশ্চিন এবং সমস্ত জেলা এবং প্রত্যেকটা টপিক, অর্থাৎ যার যে সাবজেক্টে অনার্স, এখানে দেখতে পাচ্ছ অনার্স বলে একটা পিডিএফ দেওয়া আছে, দেখতে পাবে তোমরা এখানে। এখানে রয়েছে অ্যাকচুয়ালি দেখো অনার্স সাবজেক্ট, এই অনার্স সাবজেক্ট মানে এখানে যার যে সাবজেক্টে অনার্স সমস্ত কিছু পিডিএফ কিন্তু দেওয়া আছে। তো তোমরা যদি আমাদের পিডিএফগুলো পারচেস করতে চাও অবশ্যই আমাকে এসএমএস করবে। এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যদি ক্লিক করো, জাস্ট ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখবে প্রচুর পিডিএফ তোমাদের ওপেন হয়ে যাবে। তারপরে যদি চলে আসো এখানে বাংলাতে যদি ওপেন করো, যাদের বাংলাতে অনার্স তাদের এখানে বাংলা সাহিত্যের ইতিহাস রয়েছে, গ্রামার রয়েছে। তাছাড়া যদি চলে আসি আমরা ইংরেজিতে যাদের অনার্স তারা যদি এখানে ক্লিক করো, এখানে প্রত্যেকটা ইংরেজি সাহিত্য মানে ইংরেজি সাহিত্য থেকে কী কী প্রশ্ন আসবে সব কিছু দেওয়া আছে। এছাড়াও যদি আমরা শ্রেণী বইয়ে ক্লিক করি, অর্থাৎ এখানে দেখতে পাবো আমাদের শ্রেণীতে যে সমস্ত বইগুলো রয়েছে সেই বইগুলোর ভেতর থেকে কী কী প্রশ্ন করবে সব কিছু সুন্দর করে রাখা আছে। আবার যদি আদার্সে ক্লিক করি, এখানে আমাদের যে ফোল্ডারটা ওপেন হবে জাতীয় সঙ্গীত, জাতীয় গান, জাতীয় পতাকা, এনসিআরটি, সমস্ত কিছু, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, মডেল স্কুল, মানে এর থেকে জেড পর্যন্ত ইন্টারভিউর জন্য যা যা দরকার, ন্যাশনাল এডুকেশন পলিসি, সব কিছু তোমাদের কভার করা আছে, প্রত্যেকটা জিনিস। গণিত অঙ্ক থেকে যাদের যে সাবজেক্ট অনার্স আছে, এছাড়াও গণিত থেকে যে যে প্রশ্নগুলো করবে সব কিছু দেওয়া আছে। তো তোমরা ভূগোল বা পরিবেশ থেকে যা যা পড়তে হবে সব কিছু এখানে দেওয়া আছে, তোমরা ইজিলি কিন্তু সমস্ত কিছু পড়তে পারবে। ঠিক আছে, যেগুলো কিন্তু ইন্টারভিউর জন্য তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো, পিডিএফগুলোকে কিনে নাও, ভালো করে মন দিয়ে পড়াশোনা করো। চলো এবার আমরা দ্বিতীয় ব্যক্তি যেটি রয়েছেন তেনার নাম হচ্ছে, প্রত্যেকে জানো, কাজী নজরুল ইসলাম। তাহলে কাজী নজরুল ইসলাম থেকে আমরা আরো ডিটেলসে এবার জানবো, দেখে নাও। বলছে কাজী নজরুল ইসলাম এবং তার জীবন পরিচিতি আমরা প্রথমে জানবো। জন্ম হয়েছিল 25শে মে 1899 সালে। আমাদের যে চুরুলিয়া গ্রাম রয়েছে, চুরুলিয়া যেটা রয়েছে আসানসোল মহকুমা, বর্ধমান জেলা, বর্তমানে পশ্চিমবঙ্গের মধ্যে রয়েছে। বাংলায় 11ই জ্যৈষ্ঠ
1306 বঙ্গাব্দে। এটা কিন্তু মাথায় রাখবে। তাহলে কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছেন কোথায়? পূর্ব বর্ধমানের চুরুলিয়া গ্রামে। ঠিক আছে? তিনি মৃত্যুবরণ করেছিলেন 29 আগস্ট 1976 খ্রিস্টাব্দে। বাংলা সালটা হচ্ছে 12ই ভাদ্র 1383 বঙ্গাব্দ। তার পিতার নাম ছিল কাজী ফকির আহমেদ এবং মায়ের নাম ছিল মা জাহেদা খাতুন। কাজী নজরুল ইসলামের যে ডাকনাম ছিল সেই ডাকনামগুলি হলো দুখু মিয়া, মানে ছোটবেলায় তাকে যে নামে ডাকা হতো তার নাম হচ্ছে দুখু মিয়া। কারণ কাজী নজরুল ইসলাম যে পরিবারে জন্মিয়েছিলেন সেটি খুবই কষ্টের পরিবার, মানে খুবই দুঃখ কষ্ট বেদনা হাহাকার এ সমস্ত পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন বলে তার নাম রাখা হয়েছিল দুখু মিয়া। তার ছদ্মনাম ছিল ধূমকেতু এবং ব্যাঙাচি। ধূমকেতু ছিল একটি পত্রিকার নাম, মাথায় রাখবে। ব্যাঙাচি ছদ্মনাম কার ছিল? অবশ্যই কাজী নজরুল ইসলাম। জাতীয় কবি কে ছিলেন? জাতীয় কবি বলা হতো, তাহলে যদি বলা হয় আমাদের দেশের জাতীয় কবির নাম কি, সেটা হবে রবীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু বাংলাদেশের জাতীয় কবির নাম কি হবে? সেটা হবে কাজী নজরুল ইসলাম। তার সমাধিস্থল কোথায় রয়েছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে। তিনি যখন মারা গিয়েছিলেন, মারা যাওয়ার আগে তিনি বলেছিলেন, আমাকে কবর দিও মসজিদের পাশে, যাতে আমি কবর থেকে মাইকের আজান শুনতে পাই। ঠিক আছে? এই জন্য কাজী নজরুল ইসলামকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় যে মসজিদ রয়েছে সেখানে কবর দেওয়া হয়েছে। সম্মান ও পুরস্কার দেখো, তাকে কি কি সম্মান দেওয়া হয়েছিল? জগদ্ধাত্রী স্বর্ণপদক। বাংলাদেশের স্থানীয়ভাবে আগমন হয়েছিল কবে? 1972 সালে। অর্থাৎ তিনি আমাদের যে বর্ধমান ডিস্ট্রিক্ট থেকে তিনি বাংলাদেশে চলে গেছিলেন 1972 সালে। জাতীয় কবির মর্যাদা পেয়েছেন 1974 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাকে ডিলিট উপাধি দেওয়া হয় এবং বাংলাদেশের নাগরিকত্ব পেয়েছিলেন 1976 সালে। 21শে পদক পেয়েছিলেন 1976 সালে। তাহলে এই নামগুলো একটু মনে রেখো, তাহলেই হবে। চলো, এবার যেটা তোমাদেরকে বলবো সব থেকে বেশি ইম্পর্টেন্ট ইন্টারভিউর পরিপ্রেক্ষিতে, দেখো বলছে, তো এখানে দেখতে পাবো একটা প্রবন্ধ ছিল, সেই প্রবন্ধের নাম হচ্ছে মায়া ভুকাহু বা মে ভুকাহু। ঠিক আছে? তাহলে কথাটা ছিল হিন্দিতে মে ভুকাহু, আমি ক্ষুধার্ত। এই প্রবন্ধটা তিনি লিখেছিলেন ধূমকেতু যে তার পত্রিকা ছিল, সেই পত্রিকায় প্রকাশিত হয়েছিল। আর আরেকটা কবিতা তিনি লিখেছেন, যে কবিতাটির নাম হচ্ছে আনন্দময়ীর আগমনে। কি বললাম? আনন্দময়ীর আগমনে। এই দুটি রচনার জন্য তাকে সরকার, মানে ব্রিটিশ সরকার কারারুদ্ধ করেছিলেন। তাহলে তোমাকে যদি ইন্টারভিউ জিজ্ঞাসা করে যে কোন কবি লেখার জন্য কাজী নজরুল ইসলামকে অ্যারেস্ট করা হয়েছিল ব্রিটিশ সরকার পক্ষ থেকে, তাহলে আনসার হবে কি? মে ভুকাহু আর আনন্দময়ীর আগমনে। ওকে? তাহলে ইন্টারভিউ তোমাকে পরোক্ষে জিজ্ঞাসা করতে পারে কেন তাকে অ্যারেস্ট করা হয়েছিল, কি তার দোষ ছিল, জিজ্ঞাসা করতে পারে। বলছে আনন্দময়ীর আগমনে কাজী নজরুল ইসলামের একটি বিখ্যাত বিপ্লবী ও রাজনৈতিক কবিতা ছিল। এটি 1922 সালে ধূমকেতু পত্রিকায় প্রকাশিত হয় এবং প্রকাশের পরেই ব্রিটিশ সরকারের রোসানলে পড়ে, মানে রোসানলে মানে তার ব্রিটিশ সরকারের চোখে পড়ে যায়। কবিতাটি আপাত দৃষ্টিতে দুর্গাপূজাকে কেন্দ্র করে রচিত হলেও এর মূল কিন্তু সুর ধর্মীয় আরাধনায় ছিল না। মানে এই যে কবিতাটি লেখা হয়েছিল, কবিতাটিতে দুর্গাপুজোকে উল্লেখ করে লেখা হয়েছিল ঠিকই, কিন্তু আসল যে অর্থ সেটা কিন্তু দুর্গাপূজার যে আরাধনা সেটাকে নিয়ে ছিল না, বরং রাজনৈতিক প্রতিবাদ ও স্বাধীনতার আহ্বান ছিল। এখানে কবি দেবী দুর্গার কাছে আবেদন জানিয়েছিলেন যেন তিনি অত্যাচারী ব্রিটিশ শাসনের হাত থেকে এই কসাইখানা সদৃশ ভারতবর্ষকে রক্ষা করেন এবং নিপীড়িত সাধারণ মানুষের মুক্তিকে সুনিশ্চিত করেন। এই কারণে কবিতাটি ব্রিটিশ সরকারের চোখে রাষ্ট্রদ্রোহমূলক বলে বিবেচিত হয় এবং নজরুলের কারাগারের জন্য অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। তাহলে মনে থাকবে, এই পয়েন্টগুলো একটু ভালো করে মনে রাখবে। তারপর দেখো, কাজী নজরুল ইসলামের লেখা কয়েকটি কাব্যগ্রন্থের নাম: অগ্নিবীণা, দোলন চাপা, বিষের বাসি, চিত্তনামা, সাম্যবাদী, সর্বহারা, ঝিঙে ফুল, ফণিমনসা, সিন্ধু হিন্দোল, জিঞ্জির, সন্ধ্যা, চক্রাবাক, নতুন চাঁদ, সঞ্চায়ন, তারপর হচ্ছে মরুভাস্কর, শেষ সওগাত, ভাস্কর, তারপর হচ্ছে ভাঙার গান, সঞ্চয়িতা, তারপর হচ্ছে ছায়ানট, সর্বহারা, এইগুলো। তাহলে এই যে এখানে আমি বললাম বিভিন্ন যে কাব্যগ্রন্থর নামগুলো ইন্টারভিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। অনেক সময় ইন্টারভিউ জিজ্ঞেস করে, আচ্ছা বলুন তো অগ্নিবীণা কাব্যগ্রন্থটি কে লিখেছেন? কাজী নজরুল ইসলাম।
আচ্ছা বলুন তো সঞ্চয়ন কাব্যগ্রন্থটি কে লিখেছেন? কাজী নজরুল ইসলাম। তাহলে আচ্ছা বলুন তো ভাঙার গান কাব্যগ্রন্থটি কে লিখেছেন? কাজী নজরুল ইসলাম। তাহলে এই যে নামগুলো আমি বললাম এগুলো একটু ভালো করে মনে রাখতে হবে। তারপর দেখো কাজী নজরুল ইসলামের লেখা বিখ্যাত কয়েকটি কবিতার নাম, যেমন হচ্ছে বিদ্রোহী কবিতা, দুর্গাপূজা, আনন্দময়ীর আগমনে, প্রাণনাদ, দোলন চাপা, কিরণ, প্রলয় শিখা, ভাঙার গান, হিমালয়, কল্পবৃক্ষ, ঝড়, কান্ডারি হুঁশিয়ার, বিদ্রোহ, চন্দ্রবিন্দু, রুদ্রমঙ্গল, বিষের বাসী, চিত্তানামা, সাম্যবাদী। এগুলো হচ্ছে এক একটা কবিতা। তাহলে কবিতার নাম যদি ইন্টারভিউ জিজ্ঞাসা করে তাহলে কিন্তু ইন্টারভিউর জন্য বলতে হবে। নেক্সট দেখো এই উক্তিটি কিন্তু ইন্টারভিউ বারবার করে করে যে দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিয়েছে মাঝি পথ ছিড়িয়াছে পাল কে ধরিবে হাল আছে চার হিম্মত। এই বিখ্যাত লাইনটি কাজী নজরুল ইসলামের কোন কবিতা থেকে নেওয়া হয়েছে? তাহলে কি হবে আনসার? কান্ডারি হুঁশিয়ার। মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান কে লিখেছেন? কাজী নজরুল ইসলাম। তার বিখ্যাত নাটকগুলোর নাম এবার আমরা জানবো যে কাজী নজরুল ইসলামের লেখা বিভিন্ন যে নাটকগুলি রয়েছেন কি কি হবে। কাজী নজরুল ইসলামের বিখ্যাত নাটকগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ঝিলিমিলি আলো, ঝিলিমিলি আলোয়া, মানে ঝিলিমিলি একটা মানে নাটকের নাম, আর একটা নাটকের নাম হচ্ছে আলেয়া, পুতুলের বিয়ে, মধুমালা, ঝড়। তাহলে এই কয়েকটা নাটক রয়েছে, এই নাটকগুলোর নাম কিন্তু একটু ভালো করে মনে রাখতে হবে, ঠিক আছে? কাজী নজরুল ইসলামের প্রথম নাটকের নাম ছিল ঝিলিমিলি, যা 1930 সালে গ্রন্থ আকারে প্রকাশিত হয়। এটি একটি নাট্যগ্রন্থ যাতে রয়েছে ঝিলিমিলি, সেতুবন্ধ এবং শিল্পী, এই তিনটি ছোট ছোট নাটক নিয়ে তৈরি। বোঝা গেল? তাহলে ঝিলিমিলি কি? ঝিলিমিলি হচ্ছে একটি নাটক গ্রন্থ যেখানে তিনটি ছোট ছোট নাটক রয়েছে। তারপরে কাজী নজরুল ইসলামের লেখা বিভিন্ন উপন্যাসগুলি কি কি? কাজী নজরুল ইসলামের উল্লেখযোগ্য উপন্যাস মূলত তিনটি উপন্যাস ছিল। এক হচ্ছে কি বাঁধনহারা, প্রথম উপন্যাস। তাহলে কাজী নজরুল ইসলামের লেখা প্রথম উপন্যাসের নাম কি? বাঁধনহারা। তারপরে ছিল কি মৃত্যু ক্ষুধা, 3 নম্বর ছিল কুহেলিকা। তাহলে তিনটি উপন্যাস লিখেছিলেন কে? কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি কেন বলা হয়? কাজী নজরুল ইসলামকে তার সাহিত্য, বিশেষ করে কবিতা ও গানে অন্যায়, শোষণ ও সাম্রাজ্যবাদ এবং সামাজিক বৈষম্যের বিরুদ্ধে নির্ভীক প্রতিবাদ করেছেন। ব্রিটিশ শাসনের অত্যাচার, ধর্মীয় গোঁড়ামি, সাম্প্রদায়িকতা, নারীর অবমাননা ও শ্রেণী শোষণের বিরুদ্ধে তিনি উচ্চ কণ্ঠ ছিলেন। বিশেষ করে তার বিখ্যাত কবিতা বিদ্রোহীতে তিনি নিজেকে আগুন, ঝড়, বজ্র, প্রলয় ও ধ্বংসের প্রতীকের সঙ্গে তুলনা করে অত্যাচারী শক্তির বিরুদ্ধে বিদ্রোহের ঘোষণা প্রদান করতেন। এই কবিতায় মানব মুক্তি, স্বাধীনতা এবং আত্মমর্যাদার ডাক স্পষ্টভাবে প্রকাশিত হয়েছে। এই সমস্ত কারণেই তাকে কি বলা হতো? বিদ্রোহী কবি বলা হতো। এত কিছু তো বলার সময় পাবে না, তাই পুরো জিনিসটা লিখে দিয়েছি, একটু পড়ে সুন্দর করে গুছিয়ে বলবে। তোমাকে যদি জিজ্ঞাসা করে আচ্ছা বলুন তো কাজী নজরুল ইসলামকে কেন বিদ্রোহী কবি বলা হয়? হ্যাঁ স্যার, কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি বলা হতো কারণ তার গানে, তার কবিতায় এবং তার বিভিন্ন উপন্যাস, ছোট গল্পে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করতে শোনা গেছে। তিনি অন্যায়, অত্যাচারের বিরুদ্ধে তিনি নির্ভীকভাবে প্রতিবাদ করেছেন বলে তাকে বিদ্রোহী কবি বলা হতো। তাহলে এইটুক বললেই হয়ে যাবে, এত কিছু নাম মনে রাখতে পারলে। তাহলে কাজী নজরুল ইসলামের বিভিন্ন গল্পগ্রন্থ ছিল কি কি? একটা হচ্ছে ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা, এগুলো সব এক একটা গল্পগ্রন্থ। তার প্রবন্ধ গ্রন্থ কি ছিল? যুগবাণী, রুদ্রমঙ্গল, রাজবন্দির জবানবন্দি, দুর্দিনের যাত্রী, ধূমকেতু। ইম্পর্টেন্ট পয়েন্ট, যে কারাগারে বসে একমাত্র তিনি কোন বইটি লিখেছেন? মানে কাজী নজরুল ইসলামকে যখন কারাগারে রাখা হয়েছিল তখন তিনি বই লিখেছিলেন, সেই বইটির নাম হচ্ছে রাজবন্দির জবানবন্দি। নেক্সট দেখো গান ও স্বরলিপি গ্রন্থ। তাহলে কি কি গান এবং লিখেছেন? এক হচ্ছে কি বুলবুল, চন্দ্রবিন্দু, চাতক, বনগীতি, গানের মালা, এই সমস্ত গানগুলি তিনি লিখেছেন। তার লেখা বিভিন্ন পত্রিকা ছিল যেমন ধূমকেতু, লাঙল, গণবাণী, নবযুগ ইত্যাদি। তাহলে ইন্টারভিউ যদি জিজ্ঞাসা করে লাঙল পত্রিকাটি কে লিখেছে? কাজী কাজী নজরুল ইসলাম। ধূমকেতু পত্রিকাটি কে লিখেছেন? কাজী নজরুল ইসলাম। নামগুলো মনে রেখো। কাজী নজরুল ইসলাম তিনি অনেক গ্রন্থ লিখেছেন ঠিকই, কিন্তু তার
6টি গ্রন্থকে বাজেয়াপ্ত করা হয়েছিল। কি কি বাজেয়াপ্ত করা হয়েছিল? বিষের বাসী, ভাঙার গান, প্রলয় শিখা, চন্দ্রবিন্দু, যুগবাণী, রুদ্রমঙ্গল, এই 6টি বইকে কি করা হয়েছিল? বাজেয়াপ্ত করা হয়েছিল। কেন বাজেয়াপ্ত করা হয়েছিল? কাজী নজরুল ইসলামের গ্রন্থগুলো নিষিদ্ধ করা হয়েছিল কারণ তার সাহিত্য ছিল ব্রিটিশ শাসন ও শোষণের বিরুদ্ধে স্পষ্ট বিদ্রোহ দমনের আহ্বান। যদি এইটুকু বলতে পারো তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে ইন্টারভিউর জন্য। বোঝা গেল? তারপর দেখো, এবার আমরা প্রথম সংক্রান্ত তথ্যগুলো জানবো, যে প্রথম প্রকাশিত লেখার নাম কি ছিল কাজী নজরুল ইসলামের। তারপর লেখার নাম হচ্ছে কি? বাউন্ডুলের আত্মকাহিনী। প্রথম প্রকাশিত কবিতার নাম মুক্তি। প্রথম কাব্যগ্রন্থের নাম অগ্নিবীণা। প্রথম গল্প গ্রন্থের নাম ব্যথার দান। প্রথম প্রবন্ধ গ্রন্থ যুগবাণী। প্রথম উপন্যাস বাঁধনহারা। প্রথম নাটক ঝিলিমিলি। তাহলে এগুলো একটু ভালো করে পড়ে রাখবে। অগ্নিবীণা কাব্যগ্রন্থের প্রথম কবিতার নাম কি? প্রলয়োল্লাস। মাথায় রাখতে হবে। বিদ্রোহী কবিতা 1921 সালে সাপ্তাহিক বিজলিতে প্রকাশিত হয়েছিল। অগ্নিবীণা যে উপন্যাসটি লিখেছেন, অগ্নিবীণা কাকে উৎসর্গ করে লিখেছিলেন? রবীন্দ্র কুমার ঘোষকে। তারপর বলছে রণসঙ্গীত চল 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 সন্ধ্যা কাব্যগ্রন্থ, মানে কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত এটি। তারপর হচ্ছে প্রথম প্রকাশ হয়েছিল কি? শিখা পত্রিকা। ঠিক আছে। তার অভিনীত একমাত্র চলচ্চিত্রের নাম কি? মানে কাজী নজরুল ইসলাম কোন চলচ্চিত্রে অভিনয় করেছিলেন যদি ইন্টারভিউ জিজ্ঞেস করে, সেটা হচ্ছে কি? ধ্রুব। ধ্রুব নামে একটা চলচ্চিত্র ছিল, তার চরিত্রের নাম ছিল নারদ। কাব্য সংকলন ছিল কি? সঞ্চয়িতা, যেটা রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করে লেখা হয়েছিল। ঠিক তার পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথ ঠাকুরও কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করে তিনি একটি লিখেছেন, তার নাম হচ্ছে বসন্ত গীতিনাট্য। তার পারিবারিক তথ্য: স্ত্রীর নাম ছিল প্রমীলা দেবী, প্রকৃত নাম ছিল আশালতা সেনগুপ্ত, ডাক নাম ছিল দুলি। তাহলে এই পয়েন্টগুলো কিন্তু ইন্টারভিউর জন্য ইম্পর্টেন্ট, ভালো করে মনে রেখে দাও। আমি নেক্সট ক্লাসে আরো যে সমস্ত সাহিত্যিকরা রয়েছেন তাদের সম্পর্কে ডিটেলসে ক্লাস করাবো। ওকে, থ্যাংক ইউ। প্রত্যেকেই আমাদের ডাব্লিউবি এক্সাম গাইডের সমস্ত নোটসপত্র কিনেছো এবং পড়াশোনা করছো, কিন্তু তোমাদেরকে একটা কথা বলবো, শুধু নিজে পড়লে হবে না, মক ইন্টারভিউ ক্লাসে তোমাদেরকে সেটাকে প্রতিফলন করতে হবে। তাই তোমাদের প্রিপারেশন কতটা সঠিক হয়েছে সেটা দেখার জন্য আমাদের প্রাইমারি ইন্টারভিউর জন্য একটা নতুন কোর্স চালু হচ্ছে, যেখানে আমাদের অভিজ্ঞ শিক্ষক বা শিক্ষিকারা রয়েছেন, যারা কিন্তু প্রতিনিয়ত তোমাদেরকে ডেমো প্র্যাকটিস করাবেন, তোমাদের মক ইন্টারভিউ নেবে, যেটা কিন্তু তোমাদের সম্পূর্ণ ইন্টারভিউ যেমনভাবে হবে ঠিক সেইভাবেই কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করানো হবে। তো তোমরা যারা আমাদের সঙ্গে মক ইন্টারভিউ ক্লাস করতে চাইছো অনলাইনে, ক্লাসটা অনলাইন গুগল মিটে হবে। তো তোমরা যদি মক ইন্টারভিউ ক্লাস করতে চাও, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করো। সেখানে খুবই অল্প ফিস রয়েছে, অ্যাডমিশন নাও, কারণ সুযোগ একবারই আসে, এই সুযোগটাকে মিস করো না। সামান্য কিছু টাকার জন্য হয়তো তোমরা ভাবছো যে নিজেরাই প্র্যাকটিস করবো, এটা করো না, কারণ নিজেদের ভুলটা তোমরা নিজেরা কখনো আইডেন্টিফাই করতে পারবে না। তাই প্রত্যেকে আমি বলবো, প্রত্যেকে কিন্তু আমাদের ক্লাসে জয়েন করো এবং নিজের প্রিপারেশনকে আরও সুন্দর করে তোলো।